গল্পের শুরুতে আমাদের ফাঁকা একটা মরুভূমি দেখানো হয়, যেখান দিয়ে একজন কাউবয় তার গিটার বাজাতে বাজাতে কোথাও একটা যাচ্ছিল। তার নাম বাস্টার ক্রাব, যে কিনা টাকার জন্য নিচু জাতির লোকেদেরকে মেরে ফেলতো। সে গান করতে খুব ভালোবাসে, যদিও তার গলার আওয়াজ তেমন একটা ভালো না। এরপর বাস্টার একটা ক্লাবে যায়, যেখানে কিছু লোক ড্রিঙ্ক করছিল। বাস্টার বার ওনারের কাছে গিয়ে একটা হুইস্কি অর্ডার করে, কিন্তু বারটেন্ডার তাকে বলে হুইস্কি পান করা আইনত অপরাধ। এরপর বাস্টার বারে থাকা বাকি লোকদেরকে দেখে, যারা সবাই হুইস্কি খাচ্ছিল। সেখান থেকে একজন বাস্টারকে বলে, হুইস্কি তোমাদের জন্য নয়, এটা শুধু আমাদের মতন লোকেরাই পান করতে পারে। তখন বাস্টার তাদেরকে বলে, আমি দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন হলে কি হবে, আমিও তোমাদের মতন একজন অপরাধী। তার কথায় কেউ বিশ্বাস করে না এবং তাদের মধ্যে একজন বাস্টারকে মারার জন্য উঠে আসে। কিন্তু বাস্টার খুবই চালাক, সেই লোকটা কিছু করার আগেই বাস্টার তাকে গুলি করে মেরে ফেলে এবং তার সাথে থাকা চামচাগুলোও কিছু করার আগেই বাস্টার একে একে তাদেরকে মেরে ফেলে। তখন বাস্টার দেখতে পায় বার ওনার তার টেবিলের নিচ থেকে বন্দুক বের করার চেষ্টা করছে। তখন বাস্টার তাকেও গুলি করে মেরে ফেলে। নিজের মিশন পূরণ হওয়ার পর বাস্টার অন্য একটি শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেই শহরটির নাম ছিল ট্রেসমেন্ট গেটস। শহরে আসার পর বাস্টার একটি সেলুনে যায়, কিন্তু ভেতরে যাওয়ার আগে বাস্টারকে তার সমস্ত অস্ত্র জমা করিয়ে দিতে হয়, কারণ এখানে নো আর্ম পলিসি রয়েছে। এই জন্য বাস্টারের বাধ্যতামূলক তার বন্দুকগুলো জমা দিতে হয়। এরপর বাস্টার একটি তাস খেলার টেবিল দেখতে পায়, যেখানে একজন বাস্টারকে দেখে তার চেয়ার থেকে উঠে চলে যায়, আর বাস্টার এসে তার জায়গা নিয়ে নেয়। যখন সে তার কার্ডগুলো দেখে তখন সে রেগে যায় এবং বাস্টার বলে যে সে এই খেলাটা খেলতে চায় না। তখনই একজন লোক বাস্টারের দিকে বন্দুক তাক করে আর তাকে বলে, তোমাকে এই খেলাটা খেলতেই হবে। কিন্তু বাস্টারের আইকিউ একটু বেশি থাকায় তার নজর পড়ে টেবিলের কোনায় লাগা একটা বোর্ডের উপরে। তখনই বাস্টার জোরে ওই টেবিলের উপরে একটা লাথি মারে, যার কারণে কাঠের অপর প্রান্ত গিয়ে জোয়ের হাতে লাগে এবং মিসফায়ার হওয়ার কারণে সে মারা যায়। তখন বাস্টার দেখতে পায় সবাই অনেক ভয় পেয়ে গেছে, এই জন্য সে পরিবেশটা নর্মাল করার জন্য তার কর্কশ আওয়াজে গান গাইতে শুরু করে। তখন সেখানে থাকা সবাই তার গানটাকে এনজয় করছিল। একটু পরেই সেখানে জোয়ের ভাই চলে আসে, আর নিজের ভাইয়ের এই অবস্থা দেখে সে অনেক বেশি রেগে যায়। সে তখন বাস্টারের থেকে তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চায়। যখন বাস্টারের গান গাওয়া শেষ হয় তখন সে বাস্টারকে গান ফাইটের জন্য বলে। বাস্টারও রাজি হয়ে যায়। এরপর তারা দুইজনই সেই সেলুন থেকে বাইরে একটা ফাঁকা জায়গায় চলে আসে, যেখানে বাস্টার প্রথমবারেই গুলি করে জোয়ের ভাইয়ের আঙুল উড়িয়ে দেয়। কিন্তু সে জোয়ের ভাইকে মারতে চাচ্ছিল না। তখনই সে দেখতে পায় জোয়ের ভাই আবারও গান বের করার চেষ্টা করছে। এই জন্য সে ফিল্মি স্টাইলে গুলি করে জোয়ের ভাইকে মেরে ফেলে এবং তার কাছে গিয়ে তার জন্য একটা গান করতে চায়। তখনই সেখানে একজন লোক চলে আসে, যাকে সবাই দ্য কিড বলে। দ্য কিড বাস্টারকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। বাস্টার না চাইতেও চ্যালেঞ্জটাকে একসেপ্ট করে নেয়। এরপর কিড বাস্টারকে বলে ফাইট শুরু করার আগে কাউন্টিং করতে হবে কিনা। বাস্টার যখনই তাকে না বলে তখনই সে বাস্টারকে গুলি করে মেরে ফেলে। এর মানে দ্য কিড বাস্টারের থেকেও একটু বেশি হারামি ছিল। আর এই কথাটা বাস্টারের আত্মাও বলে যখন সে পুনর্জন্মের জন্য যাচ্ছিল। এরপর দ্য কিড বাস্টারের আত্মার শান্তির জন্য গানও করে। আর এখান থেকেই গল্পটি চলে যায় অন্য আরেকটি সময়ে। আর এখানেই আমাদের প্রথম গল্পটি শেষ হয়। বন্ধুরা, বলে রাখা ভালো যে এই গল্পটি 6টি ভাগে বিভক্ত। আমাদের প্রথম গল্প শেষ হওয়ার পর এবার শুরু হয় দ্বিতীয় গল্প, যেখানে আমাদের একটি ব্যাংক দেখানো হয়, আর সেটিকে একজন মানুষ দূর থেকে দেখছিল। তার দেখার ধরন দেখেই বোঝা যাচ্ছিল সে ব্যাংকটাকে লুট করতে এসেছে। এরপর সেই লোকটি অর্থাৎ কাউবয় সেই ব্যাংকে প্রবেশ করে এবং সে গিয়ে ব্যাংক কর্মচারীর সঙ্গে কথা বলতে থাকে। যখন সেই ব্যাংক কর্মচারী একটু অন্যমনস্ক হয় তখনই কাউবয় নিজের বন্দুক বের করে ব্যাংক কর্মচারীর দিকে ধরে এবং ওই কর্মচারীকে বলে সব টাকা তাকে দিয়ে দেওয়ার জন্য। সেই কর্মচারী ভয়ে ভয়ে নিচের দিকে ঝুঁকতে শুরু করে যাতে সে টাকা বের করতে পারে, কিন্তু সেই কর্মচারী অনেক চালাক ছিল। সে টাকা বের না করে তার হিডেন শটগান দিয়ে কাউবয়ের দিকে গুলি করতে থাকে, কিন্তু কাউবয় গোলাগুলি থেকে বেঁচে সোজা টাকা নিয়ে ব্যাংকের বাইরে চলে আসে। কিন্তু এরপরেই সেই ব্যাংকের কর্মচারী তার আয়রন ম্যান স্যুট পরে বাইরে চলে আসে। কাউবয় তাকে গুলি করে, কিন্তু লোহার তৈরি দেশি জামা পরে থাকার কারণে তার কিছুই হয় না। ব্যাংকের কর্মচারীটি যখন কাউবয়ের দিকে গুলি করতে থাকে তখন বাধ্য হয়ে কাউবয়কে লুকোতে হয়, কিন্তু লোকটি ছিল খুবই চালাক। সে কাউবয়ের কাছে এসে শটগান দিয়ে বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। কয়েক ঘন্টা পর যখন কাউবয়ের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় কয়েকজন ধরে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। তখন তাদের বস তাকে বলে যে ব্যাংকে চুরি করার শাস্তি হিসেবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তুমি কি মরার আগে কিছু বলতে চাও, কিংবা তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? কিন্তু কাউবয় কিছুই বলে না। ঠিক তখনই সে
সেখানে অন্য আরেকটি দল চলে আসে, যারা কাউবয়কে বাদে বাকি সবাইকেই মেরে ফেলে। কাউবয় এইটা দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। সেই দ্বিতীয় দলটি চলে যাওয়ার পরেও কাউবয়ের সমস্যার সমাধান হয় না, কারণ তাকে একটি ঘোড়ার উপরে বসিয়ে গলায় ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে এবং কাউবয়ের ওপরে গান প্র্যাকটিস করতে থাকে। বন্দুকের শব্দের কারণে ঘোড়াটি সেখান থেকে পালিয়ে যায় এবং কাউবয় সেই রশিতে ঝুলতে থাকে। তখন সেই লোকটি দড়িতে গুলি করে এবং কাউবয়কে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুইজনই নেস্টাউনের জন্য বেরিয়ে পড়ে। ঠিক তখনই কিছু লোকদেরকে তাদের দিকে আসতে দেখে সেই লোকটি কাউবয়কে রেখে সেখান থেকে পালিয়ে যায়। কাউবয় বুঝতে পারে না তার সাথে থাকা লোকটি পালালো কেন। ঠিক তখনই আমরা দেখতে পাই কাউবয়কে ধরে তারা তাদের সঙ্গে নিয়ে এসেছে এবং এই লোকটি কোনো কিছু না ভেবে কাউবয়কে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আসলে কাউবয়ের সেই সাথী একজন অপরাধী ছিল, তাকে পুলিশ কর্মচারীরা খুঁজে বেড়াচ্ছিল, আর কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে কাউবয়কে তারা ধরে এনেছে। এরপরে কাউবয় এবং আরো কিছু ক্রিমিনালকে শহরের মাঝখানে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসে। অবশেষে কাউবয় নিজের ভাগ্যের ওপর হাসতে থাকে। তখন কাউবয় সেই ভিড়ের মধ্যে থাকা একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়, আর সে তার দিকে তাকিয়ে হাসছিল। কাউবয় তাকে কিছু বলতো তার আগেই তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। আর এখানেই আমাদের দ্বিতীয় গল্পটিও শেষ হয়ে যায়। তারপর শুরু হয় আমাদের তৃতীয় গল্প, যেটির নাম ছিল মিল্টিনো। এই গল্পের শুরুতে আমাদের একজন লোককে দেখানো হয়, যে তার ঘোড়ার গাড়ি করে শহরের মধ্যে আসছিল এবং সে টাউনের মধ্যে কিছু পোস্টার লাগাচ্ছিল। এরপরে আমরা বুঝতে পারি সে একজন এন্টারটেইনার, যে সবার মনোরঞ্জন করে। রাত হওয়ার আগেই সেই এন্টারটেইনার তার পুরো সেটআপ লাগিয়ে ফেলে। এই ভিডিওটুকু হয়তো আপনারা অনেকেই টিকটক কিংবা ফেসবুকে দেখেছেন। আর এই ক্লিপটা এই মুভির অনেক পপুলার একটা ক্লিপ, যেই ক্লিপের কারণেই এই মুভিটা ভাইরাল হয়েছে। আর খুব তাড়াতাড়ি টাউনের সবাই এই শোটা দেখতে চলে আসে। টাউনের লোকেরা চলে আসলে এন্টারটেইনার তার শো শুরু করে। শোয়ে আমরা এমন একজনকে দেখতে পাই যার না তো হাত ছিল আর নাই পা, কিন্তু এই লোকটি খুব সুন্দর গল্প বলতে পারত। সে সবাইকে গল্প বলছিল এবং টাউনের লোকেরা তার গল্প শুনে অনেক আনন্দ উপভোগ করছিল। তখন সেই এন্টারটেইনার সবার কাছ থেকে টাকা তুলতে থাকে। গল্প বলা শেষ হলে আমরা দেখতে পাই সেই এন্টারটেইনার নিজের হাতে ওই ছেলেটাকে খাবার খাইয়ে দিচ্ছে। এর মানে বোঝাই যাচ্ছে ওই লোকটি এই ছেলেটার অনেক খেয়াল রাখে। এর পরের দিন এন্টারটেইনার আরেকটি টাউনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যাতে তারা অন্য আরেকটি টাউনে গিয়ে পারফর্ম করতে পারে। এভাবেই তারা প্রতিদিন আলাদা আলাদা শহরে গিয়ে পারফর্ম করতে থাকে, যাতে তারা নিজেদের স্টোরি দিয়ে রিএন্টারটেইন করতে পারে। কিন্তু এখন ঠান্ডা অনেক মাত্রায় বেড়ে গিয়েছিল, যার কারণে কেউ এখন আর স্টোরি শুনতে আসে না। তাই প্রতিদিন তাদের ইনকাম কমতে থাকে। একদিন যখন এন্টারটেইনার তার শো শেষ করছিল, তখনই তার নজর টাউনের ভেতরে যায়, যেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল। সেখানে কি হচ্ছে সেটা জানার জন্য এন্টারটেইনার তখন সেখানে যায়। সে দেখতে পায় সেখানে একজন লোক চিকেন শো করছিল। সেটা দেখে এন্টারটেইনার বুঝতে পারে না যে সবাই একে দেখে কি মজা পাচ্ছে। তখন এন্টারটেইনার জানতে পারে যে এই মুরগিটা হচ্ছে খুবই জিনিয়াস, যে অঙ্ক করতে পারে এবং তাকে তার মালিক যে হিসাবই দিক না কেন সে সেটা সলভ করতে পারে। এই জন্য শো শেষ হওয়ার পর এন্টারটেইনার তার সারা জীবনের ইনকাম দিয়ে সেই মুরগিটাকে কিনে নেয়। এরপর সে ওই মুরগিটাকে তার সাথে নিয়ে আসে এবং ওই মুরগিটাকেও ঠিক ওইভাবে দেখাশোনা করতে থাকে যেভাবে আগে এই ছেলেটাকে দেখাশোনা করত। কিন্তু এখন এই ছেলেটা বুঝতে পেরেছিল যে এখন তার শেষ সময় চলে এসেছে, কারণ এখন তাকে রিপ্লেস করে দেওয়া হবে। একদিন যাওয়ার পথে সেই এন্টারটেইনার তার ঘোড়ার গাড়িটাকে একটা নদীর সামনে দাঁড় করায় এবং সে নিজে গিয়ে তার গভীরতা মেপে আসে। তার এই কথাই ছেলেটা বুঝে যায় যে এন্টারটেইনার তাকে এই নদীতে ফেলেই মেরে ফেলবে। এরপর আমরা দেখতে পাই যে এন্টারটেইনার তার গাড়ি নিয়ে অন্য আরেকটি শহরের দিকে চলে যাচ্ছে, কিন্তু এখন তার গাড়িতে ওই ছেলেটা আর নেই। তার মানে এন্টারটেইনার ওই ছেলেটাকে মেরে ফেলেছে। আর এরই সাথে আমাদের তৃতীয় গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এরপরেই শুরু হয় আমাদের চতুর্থ গল্প, যেখানে আমাদের প্রকৃতির খুব সুন্দর দৃশ্য দেখানো হয়। যেখানে খুব সুন্দর একটা ছোট্ট নদী থেকে একজন বৃদ্ধ লোক জল খাচ্ছিল, আর সে ভাবতে থাকে নদীর কিনারায় যদি সে গর্ত করে তাহলে সে হয়তো সোনা পেতে পারে। কিন্তু সারাদিন গর্ত করার পরেও সে এতটুকু সোনা পায় না। তখন সে নদী থেকে একটা মাছ ধরে রান্না করতে থাকে, আর তখনই সে গাছের ওপরে একটা পাখি দেখতে পায়। সে ভাবে যে গাছেই হয়তো পাখিটির বাসা থাকতে পারে। তখন সে গাছে উঠে পাখির বাসা পর্যন্ত পৌঁছে যায়, আর বাসা থেকে পাখির ডিম চুরি করে নিচে চলে আসে এবং নিচে নেমে পাখির ডিম এবং মাছটিকে রান্না করতে থাকে। পরের দিন বৃদ্ধ লোকটি আবারও কাজে লেগে পড়ে, কিন্তু সে কোথাও সোনা খুঁজে পায় না। আর এভাবেই কয়েকটি দিন কেটে যায়। তবুও বৃদ্ধ লোকটি হার না মেনে তার কাজ চালিয়ে যায়। এমনই একদিন গর্ত করার সময় সে ছোট্ট একটি সোনার টুকরো খুঁজে পায়, কিন্তু যখন সে ভালো করে দেখে তখন সে পাথরের উপর আরো অনেকগুলো সোনা দেখতে পায়। বৃদ্ধ লোকটি তখন বুঝে যায় যে এখানে অনেক সোনা আছে। এখন সে সমস্ত সোনা বাইরে বের করতে
চায়, যা দিয়ে সে বড়লোক হতে পারবে। কিন্তু তার এই ইচ্ছা পূরণ হওয়ার আগেই এখানে আরেকটি ছেলে চলে আসে, যে পিছন থেকে বৃদ্ধ লোকটিকে গুলি করে মেরে ফেলে। এরপর সে বৃদ্ধ লোকটির ওপর অনেকটা সময় ধরে নজর রাখে, কিন্তু যখন সে গর্তে নেমে সোনা নিতে যায় তখন বৃদ্ধ লোকটি উঠে তাকে মেরে ফেলে। এর মানে বৃদ্ধ লোকটি শুধু মরার অভিনয় করছিল। এরপর সে নিজের গুলি লাগা জায়গাটিকে ভালো করে দেখে। সে বুঝতে পারে গুলিটি তার দেহ ফুটো করে বেরিয়ে গেছে, আর এই গুলিতে তার শরীরের কোনো অঙ্গের ক্ষতি হয়নি, অর্থাৎ সে পুরোপুরিভাবে সুরক্ষিত। এর পরের দিন বৃদ্ধ লোকটি সেখান থেকে সব সোনা বের করে তার গাধার পিঠে চাপিয়ে দেয়। এরপর সে তার গাধা নিয়ে সেখান থেকে চলে আসে। আর এরই সাথে আমাদের চতুর্থ গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। এরপর শুরু হয় আমাদের পঞ্চম গল্প, যেখানে আমাদের একটি বোর্ডিং হাউস দেখানো হয়। সেখানে অনেকগুলো লোক একসাথে ডিনার করছিল। তখনই এলিস নামের একজন মেয়ে সবাইকে বলে যে সে এবং তার ভাই এভারক্লেনের মাধ্যমে ওরিগন যাচ্ছে, যেখানে তার ভাই তার বিজনেস পার্টনারের সঙ্গে তার বিয়ে করিয়ে দেবে। এর কিছুদিন পর এলিস এবং তার ভাই গিলবার্ট ওরিগনের উদ্দেশ্যে রওনা হয়। তখন এলিস তার ভাইকে বলে যে অনেকেই কমপ্লেন করছে আমাদের কুকুরটা নাকি অনেক বেশি আওয়াজ করছে, যার কারণে সবার আরাম করতে অনেক সমস্যা হয়। অ্যালিসের এই কথায় গিলবার্ট খুব একটা গুরুত্ব দেয় না। সেদিন রাতে অ্যালিস দেখে যে গিলবার্ট তাদের গাড়ির কাছ থেকে দূরে গিয়ে জোরে জোরে কাশছে। তার এই অসুস্থতার জন্য অ্যালিস খুবই চিন্তিত। কিন্তু পরের দিন যখন অ্যালিস চোখ খোলে সে দেখতে পায় তার ভাই অসুস্থতার কারণে মারা গেছে। হঠাৎ করে তার ভাই মারা যাওয়ার কারণে সে অনেক বেশি অসহায় হয়ে পড়ে। এরপর সেখানে আর্থার এবং বিলি নামের দুজন অ্যালিসকে বলে যে তুমি কি আমাদের সঙ্গে যাত্রা কন্টিনিউ করবে, নাকি তুমি আবার বাড়ির পথে রওনা হবে? তো এই কথার অ্যালিসের কাছে কোনো উত্তর ছিল না, কেননা অ্যালিস জানে না যে তার এখন কি করা প্রয়োজন। এরপর আর্থার এবং বিলি মিলে একটা গর্ত খুঁড়ে গিলবার্টকে সেখানে কবর দিয়ে দেয়। এরপর আবারও তাদের গাড়ি ওরিগনের দিকে যাত্রা শুরু করে। এর সাথে এলিসও নিজের যাত্রা কন্টিনিউ রাখার সিদ্ধান্ত নেয়। রাতে অ্যালিসের খেয়াল হয় তারা তাদের সমস্ত টাকা পয়সা গিলবার্টের সঙ্গেই কবর দিয়ে দিয়েছে। এরই সাথে তাদের গাড়ির চালক ভাড়ার টাকা চাচ্ছিল, কারণ তারা অর্ধেক পথের বেশি চলেই এসেছিল। যখন অ্যালিস এই কথাটা বিলিকে জানায়, বিলি তখন তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। তার সাথে সে বলে যে আমাদেরকে তোমার এই কুকুরটাকে মেরে ফেলতে হবে, কেননা সবাই তোমার এই কুকুরের আওয়াজের কারণে অস্বস্তি বোধ করে। তখন অ্যালিস কুকুরটাকে মারার পারমিশন দিয়ে দেয়। এরপর বিলি কুকুরটাকে নিয়ে অন্য পাশে চলে যায় যাতে সে কুকুরটাকে মেরে ফেলতে পারে। কিন্তু এলিসের কুকুরটি খুবই চালাক ছিল, সে বিলির থেকে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যায়। কিংবা এটাও হতে পারে বিলি ইচ্ছে করে কুকুরটাকে মারেনি। তারপর এভাবেই চলতে চলতে আরো অনেকগুলো দিন কেটে যায়। এরই সাথে এলিসের সঙ্গে কথা বলতে বলতে বিলি তাকে পছন্দ করে ফেলে। পরের দিন বিলি তার বন্ধু আর্থারকে বলে যে এটাই তার লাস্ট ট্রিপ, যেটার পরে সে এলিসকে প্রপোজ করবে। বিলির এই কথা শুনে আর্থার খুবই খুশি হয়। সেদিন রাতে বিলি অ্যালিসকে তার সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। অ্যালিস অনেকটা ভাবার পর সেদিন বিকেল বেলা তার কথাই রাজি হয়ে যায়, কারণ সে নিজেও তার পরবর্তী জীবনকে একা কাটাতে চায় না। এটা জানতে পেরে বিলি খুবই খুশি হয়। এর পরের দিন অ্যালিসের কুকুর ফিরে আসে। কুকুরটা ফিরে পেয়ে অ্যালিস খুবই খুশি হয়, কিন্তু কুকুরের চক্করে সে গাড়ির থেকে অনেকটাই দূরে চলে এসেছে। তখনই আর্থার একটি ঘোড়া চালককে দেখতে পায়। তাকে দেখে আর্থার সাবধান হয়ে যায়। এরই সাথে সে ঘোড়ার কাছ থেকে দূরে গিয়ে তার হাত দেখায়, কিন্তু এর পরিবর্তে ওই লোকটা কোনো উত্তর দেয় না। তখন আর্থার বলে এখন আমাদের ফাইট করতে হবে, কারণ ওই লোকটা আমার শান্তির প্রস্তাব স্বীকার করেনি। এরই সাথে আর্থার অ্যালিসকে এটাও বলে যে তারা তাদের গাড়ির থেকে অনেকটাই দূরে চলে এসেছে, এই কারণে তাদের সাহায্য করার জন্য কেউ আসবে না। এই জন্য সব থেকে ভালো এটাই হবে যে তুমি নিজেকে এবং আমাকে নিজের হাতে মেরে ফেলো, কারণ আমরা যদি এই মানুষদের হাতে পড়ি তাহলে এরা আমাদের অবস্থা একজন মৃত মানুষের থেকেও খারাপ করবে। এটা শুনে অ্যালিস খুবই ভয় পেয়ে যায়, কেননা সে এখন তার মৃত্যুকে দেখতে পাচ্ছিল। এরপর আর্থার শত্রুপক্ষের অনেককেই মেরে ফেলে, কিন্তু সে তাদের সঙ্গে ফাইট করতে করতে অনেকটাই দূরে চলে গিয়েছিল। কিন্তু সে যখন ফিরে আসে তখন সে দেখতে পায় অ্যালিস নিজেকেই গুলি করে মেরে ফেলেছে। এটা দেখে আর্থার নিজেকেই দোষ দিতে থাকে। সে ভাবে যে সে হয়তো অ্যালিসকে অনেক বেশি ভয় দেখিয়ে ফেলেছে। যদি সে অ্যালিসকে ভয় না দেখাতো তাহলে হয়তো অ্যালিস এখনো জীবিত থাকতো। এখন আর্থার বুঝতে পারছিল না যে সে এখন বিলিকে কি বলবে। এরই সাথে 5 নম্বর পৃষ্ঠার গল্পও শেষ হয়ে যায়। এরই সাথে শুরু হয় আমাদের অন্তিম অধ্যায়, অর্থাৎ 6 নম্বর গল্প, যেখানে আমাদেরকে কিছু লোকেদেরকে দেখানো হয় যেখানে ঘোড়ার গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল। আর এদের নাম ছিল কিংম্যান, ক্ল্যারেন্স, রেনি এবং মিসেস ক্রিমেন। সেখানে কিংম্যান বলে যে সে কোর্ট মার্বান যাচ্ছে, যেখানে সে বছরে অনেকবার যাওয়া আসা করে। তোমাদের মধ্যে কেউ ফোর্ট মর্গান গিয়েছো কোনোদিন? তখন তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক বলে যে সে অ্যানিমেল ফার্মের বিজনেস করে এবং এটি তার প্রথম যাত্রা। তখন ওই বৃদ্ধ লোকটি এত বেশি কথা বলতে শুরু করে যে পাশে থাকা
থাকা মহিলাটি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এই ভদ্র মহিলার স্বামী আগে একজন স্কুল শিক্ষক ছিলেন, যে কিনা মরাল পলিটিক্স পড়াতেন। তো এই ভদ্র মহিলাও মরাল পলিটি সম্পর্কে জানে। তো সে যা জানে সেগুলো সে সবার সামনে বলতে থাকে, কিন্তু সেখানকার কেউই তার কথা শুনতে চাচ্ছিল না। তখন সেখানে থাকা রেনি নামের লোকটি ভদ্র মহিলাটাকে অনেক রাগারাগি করতে থাকে, যেটি শুনে সেই ভদ্র মহিলা রেগে যায়। এরপর রেনি কোচম্যানকে গাড়ি থামানোর জন্য বলে, কিন্তু কোচম্যান রেনির কথায় কোনো গুরুত্ব দেয় না। তখন থিকম্যান রেনিকে বলে কোচম্যান তার গাড়ি রাস্তায় দাঁড় করাবে না, এটি তার নিয়মের বিরুদ্ধে। তাই সবার মুড ভালো করার জন্য ক্লেরেন্স গান করতে শুরু করে। এরপর ক্লেরেন্স সবাইকে বলে সে এবং থিকম্যান দুজনেই হচ্ছে খুনি, তারা টাকার জন্য মানুষকে খুন করে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। তখন থিকম্যান বলে যে সে নিজের টার্গেটকে কথার মাধ্যমে অন্যমনস্ক করে, আর সেটার সুযোগ নিয়ে ক্লেরেন্স টার্গেটকে মেরে ফেলে। এরপর থিকম্যান সবাইকে ভূতের গল্প বলতে থাকে, যেটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই পোর্ট মর্গানে পৌঁছে যায়। পোর্ট মর্গানে সবাই একটি হোটেলে থাকবে। সেখানে থিকম্যান এবং ক্লেরেন্স একটা ডেড বডি নিয়ে হোটেলের ভেতরে যাচ্ছিল, যাতে তারা পরের দিন এই লাশটাকে বসের কাছে দিয়ে টাকা নিতে পারে। কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরেও বাকিরা গাড়ির থেকে নিচে নামছিল না, কারণ তারা সেই দুইজন খুনির কাছে যেতে চায় না। আর এরই সাথে আমাদের 6 নম্বর গল্প অর্থাৎ শেষ গল্পটাও শেষ হয়ে যায়। এই 6টা গল্পতে 6টা মেসেজ দেওয়া হয়েছে, সেটা কি যদি তোমরা বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।